সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউনূসের বিরুদ্ধে মামলার শুনানি, হাসিনার মাস্টার প্ল্যানে বিপদে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দিল্লির পরেই ঢাকায় ট্রাম্পের দূত, হাসিনাকে ফেরাতে বড় সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ নিথর হয়ে পড়ে আছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা, যুদ্ধ থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দারিদ্রতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ক্ষমতা ছাড়া আগেই ইউনূসের গোপন মিশন, নিজেই নিজেকে ভিআইপি তকমা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির ১.৫ বছর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সৌদি অ্যারামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ৩ দেশ থেকে দূতাবাস কর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি, কিন্তু পৌঁছতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায়, ৫ পয়সার মোমবাতির মতো। তিনিও তার দিকে আসার চেষ্টা করেছিলেন, প্রস্তাবও দিয়েছিলেন। অজস্র জনম না হলেও গত ১৮ মাসে একাধিকবার তিনি দেশে ফেরার কথা বলেছিলেন। তবে ৫ পয়সার মোমবাতির মতো তিনি তার জীবনকে ক্ষয় হতে দেবেন না, এটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি ঘুরে দাঁড়াতে মরিয়া। দেওয়ালে কারোর পিঠ থেকে গেলে তখন যে প্রত্যাঘাত আসে, সেই প্রত্যাঘাতের অভিঘাত অত্যন্ত গভীর। সেটা বিদায়ী সরকার প্রধান পদে পদে টের পাচ্ছেন। এবার দিল্লি থেকে দিলেন রণহুঙ্কা। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশের সমস্ত আদালতে মামলা রুজু করতে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যে যেখানে আক্রান্ত হয়েছেন তারা সাবেক প্রধান উপদেষ্টার নাম জড়িয়ে মামলা করুন। হাসিনার বক্তব্য, এই সমস্ত আইনি নথি আগামী দিনে কাজে লাগবে। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন। বৈঠক হয়েছে ভার্চুয়াল। কলকাতা, বিদেশে যেসব নেতা রয়েছে, দেশে যেসব নেতা আত্মগোপন করে রয়েছেন, তারা সকলে এই বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন। দলনেত্রীকে তারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে অবগত করেন। সবকিছু শুনে হাসিনা তাদের কিছু নির্দেশ দিয়েছেন। দলের যেসব নেতা বিদেশে রয়েছে তাদের অবিলম্বে দেশে ফিরতে বলেছেন। শুধু ফিরলেই হবে না, তাদের মাঠে নামতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমোর হুকুম তেমনই। দলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছাড়াও শনিবার দলের ফেসবুক পেজের নিয়মিত অনুষ্ঠান দায়মুক্তিতে যুক্ত হয়ে দলের আক্রান্ত নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনের সঙ্গে আলোচনার সময় হাসিনা সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা করেন, বিষয়টি খোলসা করেন। তিনি একাধিকবার বলেন, সবাই ইউনূসের বিরুদ্ধে মামলা করুন। এইসব মামলার নথি আগামী দিনে কাজে আসবে। শুধু ইউনূস নয়, হাসিনা নিশানা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। বঙ্গবন্ধু কন্যা বলেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হাসিনার হুঁশিয়ারি, আমরা প্রতিটি ঘটনার বিচার করব, কেউ রেহাই পাবে না। আওয়ামী লীগ নেত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ, আর বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন হাসিনা। আওয়ামী লীগ সুপ্রিমো বলেন, আমি জানি তারেক রহমান কিভাবে দেশে ফিরেছেন। প্রসঙ্গত, মা বেগম জিয়া অসুস্থ থাকাকালীন তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তিনি নিজেই সেটা জানিয়েছেন। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে ঘরোয়াপসি সাময়িকভাবে পিছিয়ে দেন। বাতাসে রটে যায়, সেনাবাহিনীর থেকে সবুজ সংকেত না পাওয়ার কারণেই নাকি তারেক দেশে ফিরতে পারছিলেন না। আবার কোনো কোনো প্রান্ত থেকে বলা হয়, আমেরিকা এবং ভারতের তরফ থেকে সবুজ সংকেত না পাওয়ার জন্য তারেক জিয়া দেশে ফিরতে পারছে না। নানা জল্পনার অবসান ঘটিয়ে তারেক দেশে ফেরেন। বাংলাদেশে হয়ে গিয়েছে নির্বাচন, বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এবার প্রশ্ন,
হাসিনা কবে দেশে ফিরবেন? এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো হাসিনার অডিও বার্তা। প্রতিবেদন শুরু করা যাক প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা একটি গান দিয়ে। গানটা লিখেছিলেন বাংলাদেশকে নিয়ে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি। আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। ওই গানেই রয়েছে আবার এসে ফিরে যাব, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব। হারানো সেই বাংলাকে আবার তার আগের রূপে ফিরে পাওয়া যাবে কি না, সেই প্রশ্নটা আবার ঘুরতে শুরু করেছে। বিশেষ করে বিএনপির ক্ষমতায় আসীন হওয়া, সেই সঙ্গে তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়া। বাংলাদেশে গত 18 মাস ধরে চলছে এক বর্ণালী মুষল পর্ব। বর্ণালী বলতেই হয়, কারণ বিগত এই সময়ে পদ্মাপারে এত নেতিবাচক ঘটনা ঘটেছে যা এক কথায় অবিশ্বাস্য। কি না হয়েছে! অবশেষে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সেই দুঃশাসন পর্বের অবসান ঘটেছে ঠিকই, কিন্তু সেই লাখ টাকার প্রশ্নটার উত্তর এখনও পাওয়া যাচ্ছে না। হারিয়ে যাওয়া সোনার বাংলাকে আবার তার আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে কি? এই রকম দোদুল্যমান পরিস্থিতিতে ঢাকায় পৌঁছলেন মার্কিন দূত স্যামির পল কাপুর। প্রথমে তিনি দিল্লি যান, সেখান থেকে ঢাকায়। সফরের এই রেখচিত্র প্রথমেই বলে দিচ্ছে দক্ষিণ এশিয়া ভারত যে একটি গুরুত্বপূর্ণ শক্তি, সেটা আরও একবার প্রমাণিত হল। পল কাপুর ঢাকা থেকে ভারতে আসতে পারতেন, দিল্লির সরদের সঙ্গে কথা বলতে পারতেন। দিল্লিতে পা রাখার প্রথম কারণ ঢাকার ব্যাপারে দিল্লির মন পড়তে চেয়েছিলেন। দিল্লি এলেন এমন সময়ে যখন বিশ্বের একটি প্রান্তে চলছে মিসাইল হামলা পাল্টা হামলা, ফলে সাউথ ব্লকের মন পাঠ করার অত্যন্ত জরুরি ছিল পল কাপুরের। আর পল কাপুর ঢাকায় পৌঁছলেন আরও একটি বড় ঘটনার পর। বাংলাদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি করেছে। চুক্তিটি হয়েছে বিদায়ী সরকারের আমলে। তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে একটি শুভেচ্ছা চিঠি পাঠিয়েছেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটা শুভেচ্ছা চিঠি একেবারেই নয়, এটা হলো হুকুমনামা। বাংলাদেশের সঙ্গে আমেরিকা যে চুক্তি করেছে, সেই চুক্তি যাতে অক্ষরে অক্ষরে তারেক রহমান বাস্তবায়িত করেন, সেই বার্তা দিতেই হোয়াইট হাউস থেকে ওই পত্রবোমা পাঠানো হয়েছে। এবার আসা যাক স্যামির পল কাপুরের বিষয়ে। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী। এ বাদে তার আরও একটা পরিচয় আছে, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। পল কাপুর ঢাকা সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপি সদ্য সরকার গঠন করেছে, তারেক সদ্য প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বিশেষ উদ্দেশ্য নিয়েই যে ট্রাম্পের দূত ঢাকায় পৌঁছেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান। তার সফর নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানিয়েছেন, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কাপুর যে পদে ছিলেন, সেই পদে আগে ছিলেন ডোনাল্ড লু। তিনি একজন বিতর্কিত পররাষ্ট্রকর্তা। প্রাক্তন এই মার্কিন শীর্ষকর্তার সঙ্গে হাসিনা সরকারের পদে পদে বিরোধ হচ্ছিল। তার বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। একটি পাকিস্তানে ইমরান সরকারের পতন, দ্বিতীয়টি বাংলাদেশে হাসিনা সরকারের পতন। এদিকে পাবনার ঈশ্বরদীতে শনিবার রাতে একটা 15 বছরের মেয়েকে তার ঘর থেকে তুলে নিয়ে সরিষার ক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়েছে, বিবস্ত্র, নিথর। দাদিকে মেরে ফেলা হয়েছে কুপিয়ে, নিজের উঠানে। এই ঘটনার পরে রাষ্ট্রের কোনো দায়িত্বশীল জায়গা থেকে কোনো শব্দ নেই। নাম সর্বস্ব যে মন্ত্রিপরিষদ এখন ঢাকায় বসে আছে, তাদের কারও মুখ খোলেনি। এটা কাকতালীয় না। বিএনপি যে নির্বাচনে ক্ষমতায় এসেছে, সেই নির্বাচন নিয়ে কথা বলার আগে একটু পেছনে তাকানো দরকার। 17 ফেব্রুয়ারি 2026-এ যা হয়েছে, সেটাকে নির্বাচন বলা আসলে ভোটের অপমান। আওয়ামী লীগ নেই, অন্য বড় দলগুলো নেই, সাধারণ মানুষের একটা বড় অংশ ভোট কেন্দ্রে যায়নি। যারা ভোট পেয়েছে তারা মূলত নিজেরাই একটা মহড়া দিয়ে ক্ষমতার চেয়ারে বসেছে। এই বৈধতার সংকট নিয়ে দলটার কোনো মাথা ব্যথা নেই, কারণ বৈধতার দরকার হয় যাদের জনগণের কাছে জবাব দিতে হয়। বিএনপির ইতিহাস বলে তারা জনগণের কাছে জবাব দেওয়ার রাজনীতি কোনোদিন করেনি। জিয়াউর রহমান রাজনৈতিক দল বানিয়েছিলেন সেনানিবাস থেকে, বন্দুকের জোরে ক্ষমতা নিয়ে। তারপর সেই ক্ষমতাকে বৈধতা দিতে দল খুলেছিলেন। সেই দলের জিনের মধ্যে গণতন্ত্র ছিল না,
জবাবদিহিতা ছিল না, ছিল শুধু ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রবণতা। সেটা 2026 সালেও বদলায়নি। 2001 থেকে 2006 সাল এই দেশের নারীদের জন্য কেমন ছিল সেটা যারা মনে রাখেননি তাদের মনে করিয়ে দেওয়া দরকার। সেই 5 বছরে নারীদের উপর সংঘবদ্ধ সহিংসতা, গ্রামের পর গ্রামে ধর্ষণের ঘটনা, পুলিশের নিষ্ক্রিয়তা, মন্ত্রীদের ধামাচাপা দেওয়ার চেষ্টা। তখন জামাত ছিল সরকারের অংশ, মন্ত্রিসভায়। এখন জামাত বিরোধী দলে, কিন্তু পরিবেশটা যে একই থাকছে সেটা ঈশ্বরদের ঘটনাই বলে দিচ্ছে। ক্ষমতার ধরন একটা সমাজে কি বার্তা দেয় সেটা গুরুত্বপূর্ণ। যখন মানুষ দেখে যে নির্বাচন প্রহসন, সরকার অবৈধ, মন্ত্রীরা জনগণের কাছে দায়বদ্ধ না, তখন একটা বিপজ্জনক শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতায় অপরাধীরা সাহসী হয়। তারা বুঝে যায় যে রাষ্ট্র তাদের কিছু করবে না, কারণ রাষ্ট্র নিজেই এখন দুর্বল আর আত্মরক্ষায় ব্যস্ত। আজ পর্যন্ত এই সরকারের কোনো মন্ত্রী নারী নিরাপত্তা নিয়ে একটাও সুনির্দিষ্ট কথা বলেননি। কোনো পরিকল্পনা নেই, কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই, শুধু আছে ক্ষমতার ভাগ বাটোয়ারা আর দলের ভেতরে পদ পাওয়ার দৌড়। জামিলা আক্তার নামের 15 বছরের মেয়েটার কথা এই মন্ত্রিপরিষদের এজেন্ডায় আসবে না, কারণ সে তাদের রাজনীতির কোনো কাজে লাগে না। 2001-06 আবার ফিরছে কিনা সেটা সময় বলবে, কিন্তু লক্ষণগুলো অস্বস্তিকর রকম চেনা। কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা মুলকুচ বিবির বয়স 70। স্বামী নেই 27 বছর ধরে। মেয়ে আর জামাই দুজনেই গার্মেন্টস শ্রমিক। সেহরি খেয়ে ভোরে বেরিয়ে পড়েন, লাইনে দাঁড়ান, মেট্রোর সিঁড়িতে বসে জিরিয়ে নেন, দুপুরে হাতে পান 550 টাকার একটি প্যাকেট। এটুকুই তার দিনের সবচেয়ে বড় অর্জন। এই ছবিটা দেখলে অনেক কিছু বোঝা যায়, কিন্তু যে প্রশ্নটা কেউ জোরে করছে না সেটা হলো আমরা এখানে এলাম কিভাবে। 2008 সালে দেশের দারিদ্র্যের হার ছিল 35% কাছাকাছি। পরের 1.5 দশকে সেটা নামতে নামতে 18.7% এসেছিল। সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয়, কোটি মানুষের জীবনমানের পরিবর্তনের গল্প। সেই গল্প হয়তো নিখুঁত ছিল না, সমালোচনার জায়গা ছিল, কিন্তু দিকটা সামনের দিকেই ছিল। তারপর 2024 সালের পরিবর্তন এলো, নতুন নেতৃত্ব এলো, নতুন প্রতিশ্রুতি এলো। কিন্তু বিশ্বব্যাংকের 2025 সালের প্রতিবেদন বলছে দারিদ্র্যের হার বেড়ে 22.9% হতে পারে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার বলছে সেটা আরও বেশি, প্রায় 28%। চরম দারিদ্র্যে থাকা মানুষের হার 5.6 থেকে লাফ দিয়ে 9.35-এ উঠেছে। মাত্র কয়েক মাসে এই পতন কিভাবে হলো? অর্থনীতির নিজস্ব গতি আছে সত্যি, কিন্তু নেতৃত্বের সিদ্ধান্তেরও প্রভাব আছে। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে সময়টুকু ক্ষমতায় ছিল সেই সময় খাদ্যমূল্যস্ফীতি জানুয়ারিতে 8.29% পৌঁছেছে। বাজারে সোয়াবিন, ডাল, চিনির দাম এমন জায়গায় গেছে যে একজন রিকশাচালকের স্ত্রীর কাছে 400 টাকার সাশ্রয় মানে সংসার চলা আর না চলার পার্থক্য। এই অবস্থায় সরকার টিসিবির ট্রাক নামিয়েছে, এটা ভালো কথা, কিন্তু ঢাকায় 50টা পয়েন্টে 400 পরিবারের হিসাবে যে পরিমাণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে সেটা চাহিদার তুলনায় কতটুকু? মোহ শাকিলকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ডাবের দোকান বন্ধ রাখতে হচ্ছে। মিনু আরা বেগমকে 1 বছরের শিশু কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়াতে হচ্ছে। নাসির খান ভাঙা পা নিয়ে রিকশায় বসে স্ত্রীর ফিরে আসার অপেক্ষা করছেন। ক্ষমতা হস্তান্তরের ঠিক একদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে একজন বিশ্বস্ত অফিসার গেলেন বিজি প্রেসে। একটি বিশেষ আদেশ হাতে হাতে প্রিন্ট করে একটি মাত্র কপি নিয়ে আসেন। কি ছিল সেই অতি গোপনীয় গ্যাজেটে, আর কেনই বা এটা নিয়ে এত রাগঢাক? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়ার ঠিক আগে নিজেকে 1 বছরের জন্য ঘোষণা করলেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিভিআইপি। ওই গ্যাজেটে বলা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 ক অনুযায়ী এই মর্যাদা দেয়া হয়েছে। এর ফলে তিনি 1 বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের নিরাপত্তা পাবেন। গ্যাজেটটি জারি করেন তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছেন। এ বিষয়ে জানতে বিভিন্ন সংবাদ মাধ্যমের দফতর থেকে ফোন করা হয়েছিল, তিনি ফোন ধরেননি। ওই আইনের 2 ক ধারায় বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পাশাপাশি সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ঘোষিত কোনো ব্যক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে। আইন অনুযায়ী বিদায়ী সরকার প্রধানদের স্বয়ংক্রিয়ভাবে এসএসএফের নিরাপত্তা দেয়া হয় না, প্রজ্ঞাপন জারি হলেই তবে তা কার্যকর হয়। এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফকে সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে তিনি বলেন, 10 ফেব্রুয়ারি জারি হওয়া গ্যাজেটটি গভর্নমেন্ট প্রেসে মুদ্রিত হয়েছে ইউনুসের দপ্তর থেকে পাঠানো নথির ভিত্তিতে। তিনি বলেন, ওটি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছিল, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে দেয়া হয়নি।
প্রশ্ন করা হয় গ্যাজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তা কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন কোন গ্যাজেট ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর কোনটি হবে না সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দফতরের। অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা থাকাকালীন প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন, এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। জুলাই আগস্ট ২০২৪-এর উত্তাল দিনগুলোর পর যখন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার চেয়ারে বসলেন, তখন তার মুখে ছিল একটাই প্রতিশ্রুতি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সংস্কার হবে, স্বচ্ছতা আসবে, পুরনো দুর্নীতিবাজ ব্যবস্থার গলা টিপে ধরা হবে। সেই প্রতিশ্রুতি নিয়ে লক্ষ মানুষ আশা বুকে বেঁধেছিল। ১.৫ বছর পর সেই আশার জায়গায় যা দেখা যাচ্ছে তা রীতিমতো বুকে লাগে। যে সরকার দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলে ক্ষমতায় এলো, সেই সরকারের ভেতর থেকেই একের পর এক দুর্নীতি, স্বজনপ্রীতি আর স্বার্থে সংঘাতের অভিযোগ বেরিয়ে আসছে। এটা শুধু বিরোধী দলের রাজনৈতিক প্রচার নয়, দুদক তদন্ত করছে, টিআইবি রিপোর্ট দিচ্ছে, ঢাকা চেম্বার অফ কমার্সের মতো ব্যবসায়ী সংগঠন সরাসরি বলছে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে। রাস্তায় রাস্তায় চাঁদাবাজি চলছে, কারখানায় ঢুকতে টাকা দিতে হচ্ছে, সরকারি দপ্তরে একটা দিনের জন্যও দুর্নীতি কমেনি। কথা যখন ব্যবসায়ীরা প্রকাশ্যে বলছেন, তখন সরকারের সাফল্যের ন্যারেটিভটা কথায় দাঁড়ায়। স্বজনপ্রীতির যে ছবিটা উঠে এসেছে সেটা নিয়ে কথা না বললেই নয়। স্বাস্থ্য খাতে কোনো পেশাদার অভিজ্ঞতা ছাড়া গ্রামীণ ব্যাংকের সাবেক অ্যাক্টিং এমডি নূরজাহান বেগম হলেন স্বাস্থ্য উপদেষ্টা। ইউনূসের নিজের ভাগ্নে পেলেন ডেপুটি প্রেস সেক্রেটারির পদ। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ হলেন এসটিজি মুখ্য সমন্বয়ক। এসটিজি বাস্তবায়নে তার কি অভিজ্ঞতা সেটা কেউ জানাতে পারেননি। শপথের পরপরই নিজের ঘনিষ্ঠদের রাষ্ট্রীয় পদে বসানোর এই তাড়াহুড়ো দেখে মনে হয় না এটা কোনো দক্ষতাভিত্তিক নিয়োগ। এটা পুরনো আমলের মতো একটা আমাদের লোক সংস্কৃতি। আরও বড় প্রশ্ন হল গ্রামীণ প্রতিষ্ঠানগুলোকে যেভাবে একের পর এক রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হয়েছে সেটা নিয়ে। গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ টেলিকমের জন্য ২০২৯ পর্যন্ত কর অব্যাহতি, সরকারি শেয়ার ২৫ থেকে ১০% নামানো, গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, রপ্তানি লাইসেন্স, ডিজিটাল ওয়ালেট অনুমতি। ২০০৯ সালে বাতিল হওয়া গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের আবেদন হঠাৎ করে ২০২৬ জানুয়ারিতে অনুমোদন পেল। একজন মানুষ একই সঙ্গে রাষ্ট্রের প্রধান ও বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হলে স্বার্থের সংঘাত যে অনিবার্য, এই সরল কথাটা স্বীকার করার সৎসাহসটুকুও এই সরকারের নেই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিয়ে যা বেরিয়েছে সেটা তো রীতিমতো গা শিউরে ওঠার মতো। মিনি স্টেডিয়াম প্রকল্পের খরচ ১৫৮% বাড়িয়ে ১২০০ কোটি টাকা বেশি করা, তার এপিএস মোয়াজ্জেমের ট্রান্সফার পোস্টিংয়ে কোটি টাকা ঘুষের অভিযোগে দুদক তদন্ত, বরখাস্ত। আর কিছু রিপোর্টে দুবাই সহ ৪ দেশে ১১,০০০ কোটি টাকা পাচারের যে অভিযোগ উঠেছে সেটা যদি ১০ ভাগও সত্য হয়, তাহলে এই মানুষটা কোন মুখে বিপ্লবের সন্তান হিসেবে নিজেকে উপস্থাপন করেন? ফয়েজ আহমেদ তৈয়ব গেছেন দেশ ছেড়ে, দুদকও বিস্মিত। ৫৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে আর তিনি বিদেশে। গ্রামীণ ফোনকে নীতিমালার বাইরে সুবিধা দেওয়া, বিটিসিএলের অপটিক্যাল ফাইবার প্রকল্পের খরচ ১৬৫ কোটি থেকে ৩২৬ কোটিতে নিয়ে যাওয়া, নগদের পরিচালনা পর্ষদ ভেঙে নিজের লোক বসানো। তৈয়ব আর ইউনূসের সম্পর্ক নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো জনগণের প্রশ্ন, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের আইএআই সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোনসহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি আইএআই এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত ২টোর দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের আইএআই সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ভোরের কিছু আগে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে একটি নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজধানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরামকোর বৃহত্তম পরিশোধনাগার ওই স্থাপনায় রয়েছে। বুধবার সকালের দিকে সেখানে আবারও ড্রোন হামলা হয়েছে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। হামলার বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দেশীয় চাহিদা পূরণ করা সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার রাস্তানুরায় একটি ড্রোন আঘাত এনেছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সৌদি আরামকো ওই পরিশোধনাগারটি পরিচালনা করে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে বুধবারের এই হামলা একটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত সোমবারও সৌদি আরামকো রাস্তানুরার তেল শোধনাগার রক্ষ করে ইরানের ছোড়া আরও 2টি ড্রোন ভূপাতিত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ড্রোনের ধ্বংসাবশেষ পরে শোধনাগারটিতে আগুন ধরে যায়। সেই ঘটনার পর কর্তৃপক্ষ প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ করে দেয় আরামকো। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবারও সেখানে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের IAI এর সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিকেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ও বেসরকারি পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি IAI এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানপন্থী লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী বলেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে বুধবার রাত 2টোর দিকে ড্রোন দিয়ে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের IAI এর সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ওমান এবং সাইপ্রাসের মার্কিন দূতাবাস থেকে নন এমার্জেন্সি কর্মীদের দ্রুত এই 3 দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে এই 3 দেশের মার্কিন দূতাবাসে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। সৌদির মার্কিন দূতাবাসে পাঠানো নোটিশে বলা হয়েছে, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আশঙ্কা করছে যে সামনেও এ ধরনের হামলা অব্যাহত থাকতে পারে। এই কারণে দূতাবাসের নন এমার্জেন্সি কর্মীদের অবিলম্বে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে। ওমান এবং সাইপ্রাসের মার্কিন দূতাবাসের নোটিশ অবশ্য সংক্ষিপ্ত। 2 দেশের নোটিশে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অবিলম্বে দূতাবাসের নন এমার্জেন্সি কর্মীদের এ 2টি দেশে ত্যাগ করতে বলা হচ্ছে। গত সোমবার সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। একই দিন ওমানের দক্ষিণাঞ্চলীয় বন্দর দুকমও একাধিকবার ড্রোন হামলা হয়েছে।